আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র আয়োজিত স্বাস্থ্য বিষয়ক লাইভ অনুষ্ঠান স্টুডিও ক্লিনিক দেখবার জন্যে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন আমরা আমাদের এই অনুষ্ঠানে স্বাস্থ্য বিষয়ক নানান সমস্যা নিয়ে আলোচনা করে থাকি এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকি। এই ধারাবাহিকতায় আমরা আমাদের এবারের বিষয় নির্বাচন করেছি নবজাতকের রোগ এবং পরিচর্যা। সুপ্রিয় দর্শক, নবজাতকের রোগ এবং পরিচর্যা এই বিষয়ে কথা বলবার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার তরুণ কুমার রায়, সহকারী অধ্যাপক, IAHS হসপিটাল। ডাক্তার তরুণ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। তো আমরা আলোচনা শুরু করেছি। ডাক্তার তরুণ, আমি প্রথমেই আপনার কাছে একটু জানতে চাইব যে নবজাতক, এই নবজাতক বলতে আসলে কি বোঝায়? কারণ শিশু রোগও আছে, নবজাতকের রোগও আছে, অনেকেই শিশু এবং নবজাতকের মধ্যে একটু কনফিউজ করে ফেলেন। তো আমি এই জন্য একটু আপনার কাছে জানতে চাইব যে নবজাতক বলতে কি বোঝায় এবং শিশু বলতে কি বোঝায়? ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ সকল দর্শক শ্রোতাকে। নবজাতক এবং শিশু পুরোপুরি এক না, কিন্তু শিশুর মধ্যে নবজাতক আছে। শিশু বলতে যেমন আমরা বুঝি যে একটা বাচ্চা জন্মের পর থেকে 18 বছর পর্যন্ত, এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম নীতি অনুসারে 18 বছরের আগ পর্যন্ত একটা বাচ্চাকে শিশু বলি আমরা। এর ভিতরে প্রথম যে 28 দিন, যে জন্মক্ষণ থেকে শুরু করে 28 দিন বয়স পর্যন্ত, এই সময়টাকে আমরা নবজাতক বলে থাকি। অর্থাৎ শিশু বলতে অনেক 18 বছর পর্যন্ত এবং নবজাতক বলতে জন্ম থেকে 28 শুধুমাত্র দিন। 28 দিন। জি। এবং সেখানে আরও কথা, যেটা হচ্ছে একটা নবজাতক মায়ের পেটে যেমন 40 সপ্তাহ বা 10 মাস একটা বড় সময় কাটায়, এই সময় তার একটা ভুবন থাকে। সেই ভুবনটা সাথে সে অ্যাডজাস্ট করে নেয়, যেটা মা থেকে বাচ্চার সব নিউট্রিশনগুলো যেমন যায়, অক্সিজেনও তেমন যায় নাড়ি দিয়ে। এবার তারপরে বাচ্চাটার ওখানে যে একটা বড় হয়ে ওঠে, সেটা একটা মানে যদি পড়া যায় তা সত্যি আলাদা একটা মনে হয় জগৎ। ঠিক আছে, এই জগতে সে বড় হলো। বড় হওয়ার পরে যখন সে ডেলিভারি হলো, ঠিক নবজাতক টার্মটা নিল, এই সময় কিন্তু তাকে একটা বিরাট সময় পার করতে হয়। যদিও আমরা 28 দিন বলি, বাট এই 28 দিন সময়ের মধ্যে এরকম একটা নবজাতকের কিন্তু অনেক একটা সময় পার করতে হয়, যে সময়টা ওর জন্য খুবই ক্রিটিক্যাল। যদি আমি একটু বোঝানোর চেষ্টা করি, একটা মায়ের পেটে যখন বাচ্চা থাকে, তখন মায়ের পেটে কিন্তু শ্বাস নেয়। সেটা 14 থেকে 16 সপ্তাহ থেকে শ্বাস নেওয়াটা শুরু হয়, কিন্তু সেই শ্বাস নেওয়াটা অক্সিজেন নেওয়ার জন্য না, ফুসফুসটা জাস্ট একটু ফাংশনিং হওয়ার জন্য, যেন ডেলিভারি পরপরই ফুসফুসটা পুরোপুরি ফাংশনিং হয়। সেরকম সে খাবার দাবারও শুরু করে। খাবারও শুরু করে ওই 16 সপ্তাহ মতো সময়ে মায়ের পেটে যখন। সেটা কী খায়? ওই মায়ের পেটের ওই যে অ্যামনিওটিক ফ্লুইড বা যে পানি থাকে, ওই পানিটা সে খায়। এবং ওই পানিটা খাওয়ার ফলে তার কিন্তু প্রস্রাবও হয় ওই মায়ের পেটেই থাকাকালীন। তো এইগুলো যখন ডেলিভারি পরপরই সে টোটালি ইন্ডিপেন্ডেন্ট শ্বাস নিয়ে, তাকে অক্সিজেন নিয়ে তাকে বেঁচে থাকতে হচ্ছে। ইন্ডিপেন্ডেন্টলি তাকে খেয়ে তাকে বৃদ্ধি হতে হচ্ছে। ইন্ডিপেন্ডেন্টলি তাকে হার্ট পাম্প করে তাকে সারা শরীর রক্ত পৌঁছে দিয়ে, সেই রক্তের মাধ্যমে নিউট্রিশন ও অক্সিজেন পৌঁছে দিয়ে আমাদের একটা পুরা মানুষের মতো অবস্থানে আসতে হচ্ছে। এই যে একটা ট্রানজিশন পিরিয়ড, একটা মারাত্মক ধরনের ট্রানজিশন হয়, এবং এটা কোথাও কোনো ডিফেক্ট হলে কিন্তু অনেক ধরনের রোগ শোকের সম্ভাবনা থাকে। সুতরাং নবজাতক বলতে একটা 28 দিন পর্যন্ত বোঝায়, বাট ভিতরকার ব্যাপক কিছু পরিবর্তন, বায়োকেমিক্যাল বলি বা ফাংশনাল বলি, অনেক কিছু পরিবর্তন কিন্তু হয়ে থাকে। জি। এই যে বাংলাদেশে ইদানিং দেখা যাচ্ছে শিশু মৃত্যুর হার নিয়ে অনেক আলোচনা হচ্ছে। তো আমি একটু জানতে চাইছি আপনার কাছে, বাংলাদেশে শিশু মৃত্যুর হার কত এবং এর মধ্যে নবজাতকের হারটা স্পেসিফিক্যালি যদি বলতেন আমাদের। আচ্ছা, ধন্যবাদ। এটা জানা উচিত। সারা বিশ্বের কাছে যদি আমরা তুলনা করি, আমাদের দেশে শিশু মৃত্যু হার কিন্তু এখনও অনেক বেশি। যখন এমডিজিটা চালু হয় 1990 সালে, তখন বাংলাদেশে প্রতি 1000 5 বছরের নিচের শিশুর মৃত্যু হতো 153 জন। সেখানে তখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমডিজি যে করলেন, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, সেই গোলে আমাদেরকে নির্ধারণ করে দিলেন বাই 2015 এইটা 2/3 কমাতে হবে সারা বিশ্বে যে যেখানে যে অবস্থানে আছে। যেমন সেই সময় সিঙ্গাপুরে মৃত্যু হার ছিল মাত্র 3 জন, আমেরিকায় ছিল প্রায় 5 জন মতো, অস্ট্রেলিয়ায় ছিল প্রায় 4 জন মতো প্রতি 1000-এ 5 বছর নিচে শিশু। বাংলাদেশে ছিল 153 জন।
তো তারপর কি হলো, এই জার্নিটা শুরু হলো 90 থেকে 2015 সাল পর্যন্ত। বাংলাদেশ সরকার কিন্তু সেটা অ্যাচিভ করতে পেরেছিল এবং 2015-র আগে সেটা 2/3 যদি কমাতে হয় তাহলে 51 জন হয়, সেটা 46 জনে নিয়ে আসছিল 2014 সালে। 15 সালের পরে তখন করে দিল এসডিজি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। তার মানে কি, হ্যাঁ তোমরা যেটা করেছো দ্যাট ইজ ফাইন, এটা কন্টিনিউ করো। তো কন্টিনিউ করতে গেলে এখন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলে এখন বলা হচ্ছে যে 2030 সাল পর্যন্ত আমাদের মৃত্যুর হার কমাতে হবে। এখন যে অবস্থা, বাংলাদেশ হেলথ অ্যান্ড ডেমোগ্রাফিক সার্ভে 2022-এর লাস্ট সার্ভে হয়েছে, সেই সার্ভেতে বলা হচ্ছে যে আন্ডার 5 মর্টালিটি 5 বছর শিশু মৃত্যুর হার প্রতি হাজারে 31 জন, 31। আর সেখান থেকে আন্ডার 5 মর্টালিটি রেট, দর্শকদের বলছি আন্ডার 5 হচ্ছে 31, বাট ইনফ্যান্ট মর্টালিটি মানে 1 বছরের নিচের শিশু যদি ধরি এটা 25 জন, এবং নবজাতকের মৃত্যুহার যদি ধরি সেই প্রথম 28 দিন পর্যন্ত, এটা সেই 31-এর মধ্যে পড়ে, সেটা হচ্ছে 30 জন প্রতি হাজারে। তার মানে কি বোঝালো যে আন্ডার 5 মর্টালিটি 5 বছর নিচের মৃত্যুর 2/3 হচ্ছে নবজাতকের মৃত্যু। সুতরাং এটা খুবই অ্যালার্মিং। এই জায়গাটা আমাদের ইমপ্রুভ করার অনেক সুযোগ আছে। জি। নবজাতকদের সাধারণত কি কি ধরনের রোগ হয়ে থাকে? নবজাতকের রোগ আর বড়দের রোগের ভিতরে ব্যাপক পার্থক্য। তো আমরা নবজাতকের রোগের প্রথম যে সমস্যা দেখি, প্রিটার্ম ডেলিভারি হয়, মানে যে বাচ্চা যে সময় তার ডেলিভারি হওয়ার কথা 10 মাস আমরা বলি মায়ের পেটে, এই 10 মাসের আগে যদি সে ডেলিভারি হয়, এটাও একটা রোগ, সেটা প্রিটার্ম ডেলিভারি বলি। লো বার্থ ওয়েট হয়, মানে অল্প ওজনের বাচ্চা হয়ে থাকে। আচ্ছা, এরপরের যে রোগটা হয় পেরিন্যাটাল অ্যাসফিক্সিয়া, মানে ডেলিভারির প্রসেসের সময় যদি শ্বাসরোধ হয় বা শ্বাস নিতে পারে না, ডেলিভারি আমাদের বলা হচ্ছে যে প্রতি বাচ্চার ডেলিভারি হওয়ার পরে আমরা সবাই যারা ডেলিভারি হয়েছিলাম, জন্মের 1 মিনিটের ভিতরে আমাদের কান্না হয়েছিল বা আমরা শ্বাস নিতে পেরেছিলাম, হয়তো সেই জন্য আল্লাহ তাআলা বিশেষ রহমতে আমরা আজকে এখানে দাঁড়াতে পেরেছি। তো যে সমস্ত বাচ্চা ডেলিভারি হওয়ার পরপরই এই 1 মিনিটের ভিতরে না কান্না করে, গোল্ডেন 1 মিনিট বলি, সেটাকে আমরা বলি পেরিন্যাটাল অ্যাসফিক্সিয়া, সেটাও একটা রোগ। আচ্ছা, তারপর নবজাতকের প্রদাহ বা ইনফেকশন, সেটাও আরেকটা রোগ, সেটা বেশি জটিল, যেটা বড়দের ইনফেকশন আর নবজাতক ইনফেকশন আবার এক না। যেমন বড়দের ইনফেকশন এটা ফুসফুসে ইনফেকশন হতে পারে, নিউমোনিয়া, আবার অ্যাপেন্ডিক্স ইনফেকশন হলে অ্যাপেন্ডিসাইটিস বলি, আবার এদিকে পিত্তথলিতে ইনফেকশন হলে কোলিসিস্টাইটিস বলি, কিন্তু নবজাতক ইনফেকশন কিন্তু নিউনাটাল সেপসিস বলি, মানে রক্ত দিয়ে সারা শরীরে ছড়ানো থাকে, ফলে তো নিউনাটাল সেপসিস আর একটা রোগ। এই 3টি কিন্তু মেইন মৃত্যুর কারণ নবজাতকের। এরপরে কিছু বার্থ ডিফেক্ট আছে, মানে জন্মগত ত্রুটি, আর সেটাও একটা মৃত্যুর কিন্তু মানে 12% কারণ হচ্ছে নবজাতকের মৃত্যু, 12% কারণ হচ্ছে কনজেনিটাল বার্থ ডিফেক্ট। তো এই হচ্ছে মূলত কমন রোগগুলো। এছাড়া আছে নবজাতকের নিউমোনিয়া আছে, টিটেনাস আছে, ডায়রিয়া আছে, সেগুলো তো আছেই। কিন্তু কনজেনিটাল অ্যানোমালি, তারপর হচ্ছে প্রিটার্ম লো বার্থ ওয়েট, পেরিন্যাটাল অ্যাসফিক্সিয়া, এগুলো হচ্ছে কমন নবজাতকের রোগ। জি, আমি এই পর্যায়ে একটু জানতে চাইবো যে আসলে নবজাতক বিষয়ে সাধারণত বিদেশে আমরা যেটা দেখি যে একজন মা যখন গর্ভবতী হন তার একটা স্পেশাল ট্রেনিং শুরু হয়ে যায় যে নবজাতককে তারা কিভাবে যত্ন নেবে। দুঃখজনক হলেও সত্য আমাদের দেশে কিন্তু এ ধরনের কোনো ব্যবস্থা নেই। একজন মা হন, দেখা যাচ্ছে যে মুরব্বী যদি কেউ থাকেন, নানি দাদি, তারাই মাকে প্রশিক্ষণটা দেন যে কিভাবে বাচ্চাকে যত্নটা করতে হবে। তো আমি একটু এই পর্যায়ে একটু জানতে চাইছি যে এই যে নবজাতকদের যে পরিচর্যা, এটা আসলে কেমন হওয়া উচিত, বা একজন মা যার কোনো প্রাতিষ্ঠানিক কোনো অভিজ্ঞতাই নেই যে নবজাতকের যত্নের ব্যাপারে, তিনি কিভাবে নবজাতকের পরিচর্যা নেবেন? ধন্যবাদ আপনাকে কোশ্চেনটার জন্য। একটা মাকে কিন্তু এটা খুব টেকনিক্যাল ওয়েতে পরিচর্যা করতে হয়, এবং সায়েন্টিফিক পরিচর্যার এখানে প্রয়োজন আছে, কারণ আমরা বলেছি যে এই সময়টা বাচ্চার রিকোয়ারমেন্ট অন্যান্যদের মতো না, সুতরাং তার পরিচর্যাটা একটু ডিফারেন্ট। তো সেজন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু নীতিমালা অনুসারে একটা মা যখন প্রেগনেন্ট হন সেই সময় তাকে কিন্তু অ্যাটলিস্ট 4টা ভিজিট, অ্যান্টিন্যাটাল চেক আপ ভিজিট বলি, দিতে হয়। সেখানে যেমন মার যে শারীরিক পরিচর্যাটা ডক্টর দেখেন, ভিতরের বাচ্চার পরিচর্যাও সেটা দেখেন, বাচ্চা কীভাবে বড় হচ্ছে সেটাকেও মানে দেখভাল করেন, পাশাপাশি মাকে কিছু শিক্ষা ওই সময় দেওয়া হয়।
এটা হচ্ছে ডেলিভারির আগ থেকে তাকে শেখানো হয় যে কিভাবে একটা বাচ্চার পরিচর্যা জন্মের পরে নিতে হবে। সেই পরিচর্যাটা আমরা এখন শুরু করি। পরিচর্যাটার মধ্যে প্রথমেই যেটা নিতে হয় সেটা তার বুকের দুধ খাওয়ানো। বুকের দুধ খাওয়ানোটা আমরা বলি যে জন্মের 1 ঘন্টার মধ্যে তাকে বুকের দুধ খাওয়াতে হবে। তারপর বাচ্চাকে এই তাপ নিয়ন্ত্রণ করার জন্য, মানে ওদের যে তাপ আমাদের তাপ তো সেম, বডি টেম্পারেচার সেম, বাট তাপমাত্রা বডি থেকে সহজে নবজাত তাপ হারায় বডি থেকে, মানে হাইপোথার্মিয়া হয়ে যায়, তাপ কমে যায়। সুতরাং মা তাকে তাপ নিয়ন্ত্রণ করার জন্য গায়ের যেমন জামা কাপড় পরাবেন, র্যাপিং করে রাখবেন ঠিকমতো, মাথায় ক্যাপ, হাতে পায়ে মোজা। এটা ইভেন গরমকালেও লাগে, কারণ গরমকালে বাইরে টেম্পারেচার বডি টেম্পারেচার তো এক না, সুতরাং বডি থেকে টেম্পারেচার বাইরে লস হয়। আচ্ছা, এছাড়া একটা বিশেষ পদ্ধতি এখন আসছে ক্যাঙ্গারু কেয়ার বা ক্যাঙ্গারু মাদার কেয়ার, KMC, ক্যাঙ্গারু মাদার কেয়ার। এখন আমরা বলছি ক্যাঙ্গারু কেয়ার। যদি সুযোগ হয় আমি নিশ্চয়ই এটা নিয়ে আরও বিস্তারিত বলবো। মানে সেটা দিয়েও তার তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে একটা হচ্ছে ফিডিং, ব্রেস্ট ফিডিং দিতে হবে উইদিন 1 আওয়ার অফ বার্থ, 1 ঘন্টার মধ্যে শুরু করতে হবে। দেয়ার আফটার ব্রেস্ট ফিডিং কন্টিনিউ করতে হবে অন বেবিস ডিমান্ড, যখন বাচ্চা চায়। তা সাধারণত আমরা বলি এরপরে বেবিস ডিমান্ড তো হয়, মানে 3 ঘন্টা পর পর বাড়িতে বাচ্চাকে খাওয়াতে হবে এবং সেটা পেট ভরে খাওয়াতে হবে। আরও কথা একটু বলি, ব্রেস্ট ফিডিংয়েরও কিন্তু কিছু নীতিমালা আছে। যেমন এক পাশের বুকের দুধ সম্পূর্ণ খালি না হলে অন্য পাশে যাওয়া যাবে না। বুকের দুধ 2টা ধাপে আসে, এটা মাদের জানার দরকার। আমার দর্শক শ্রোতার উদ্দেশ্যে বলছি, প্রথম ধাপের যে দুধটা সে বেশি পানি বা বেশি তরল। এখানে যেমন পানির শূন্যতার পূর্ণ হয় বাচ্চা, সেখানে কিছু কার্বোহাইড্রেট থাকে, অল্প প্রোটিন থাকে, যেটা বাচ্চার কিছু এনার্জি দেয়। শেষের ধাপে যে দুধটা, এটা ঘন হলুদাবু। এই দুধটা খেলে বাচ্চার 2টা ফিডিংয়ের মধ্যে গ্যাপ বাড়ে। এই গ্যাপ বাড়লে তখন বাচ্চা ঘুমিয়ে যায়। আর 2টা বাচ্চার র মেটেরিয়াল পেটে সাপ্লাই আছে, মা বুকের দুধ খেলো, গ্রোথ হরমোন রিলিজ হয় এই সময় বেশি, ফলে বাচ্চা সাঁই সাঁই করে ওজনে বাড়ে। তাহলে সুতরাং কমপ্লিট হচ্ছে ফুল স্টমাক তাকে প্রথমে খাওয়াতে হবে। 3 ঘন্টা পর পর একটু রেস্ট নিল, রেস্ট নেওয়ার পরে তারপর আবার 3 ঘন্টা হলে অটোমেটিক্যালি বাচ্চা কান্না করে উঠবে। জি, আমরা আবার আসবো এই প্রসঙ্গে, তবে একজন দর্শক যুক্ত আছেন। সুপ্রিয় দর্শক, আপনার নাম, বয়স এবং আপনার শিশুর বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার বাচ্চার বর্তমান বয়স প্রায় 2 বছর, জি। 21 কি 22 মাস। তা আমার বাচ্চার প্রথমে বাচ্চার মাথায় একটু সমস্যা ছিল, হওয়ার পরে ওর মাথায় একটু চ্যাপটা ছিল বাম পাশে। হ্যাঁ, পরবর্তীতে আমরা মনে করছি যে এটা ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। পরে দেখি যে ওর খাওয়া দাওয়া, মানে ওর টোটালি দুধ মুখে নেয় না, মায়ের দুধ মুখে নিতে চায় না, ইয়ে করে না। পরে ডাক্তার দেখাইছি, ডাক্তার দেখার পরে সিটি স্ক্যান করছে। সিটি স্ক্যান করার পরে ধরা পড়ছে তার ক্রোনোক্রাইনোসাইটিস, মানে মাথার হাড় জোড়া লেগে গেছে। তো পরবর্তীতে আমরা ডিসিশন নিয়ে ডাক্তারে বলছে এটা অপারেশন লাগবে। পরে অপারেশন করার পরে মোটামুটি আল্লাহর রহমতে এখন ভালো আছে। এখন এটা পরবর্তীতে কোনো সমস্যা বা তার ভালো কোনো কিছু হবে কিনা যদি একটু বলতেন। অর্থাৎ আপনারা অপারেশন করিয়েছেন, জি 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 এখন আপনি জানতে চাচ্ছেন যে পরবর্তীতে কোনো সমস্যা হবে কিনা। জি জি জি, ঠিক আছে, আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মানে আসসালামু সম্মানিত দর্শক, আপনি যে সমস্যাটা ফেস করেছেন এটাকে বলা হয় ক্রেনিও সাইনোস্টোসিস। তার মানে বোঝায় প্রিম্যাচিউর ক্লোজার অফ দ্য বা ছুচার ম্যাটেরিয়াল। তার মানে আমাদের মাথার যে খুলি, যে হাড্ডিগুলো দেখবেন একটার সাথে একটা এরকমভাবে এরকম করাতের দাঁতের মতো এরকম জোড়া লাগানো। তো বেবি যখন ডেলিভারি হয় তখন এটা খোলা থাকে, তো এই খুব দ্রুত মাথার মগজ বা মস্তিষ্ক বৃদ্ধি হয় বলে এই ফাঁকা জায়গাটা সে নিতে পারে। এখন সমস্যা হয়েছে আপনার বাচ্চারে খুব আগে এটা ক্লোজ হওয়ার কারণে ওই মগজ বৃদ্ধিটার সুযোগ পাচ্ছিল না। তো সেজন্য ওই দর্শকের যে কাজটা করেছেন, সার্জারি করে সঠিক সময়ে সঠিক ডিসিশন উনি নিয়েছেন। হয়তো আরও আগে নেওয়া যেত কিনা আমি জানি না, কারণ আমি বাচ্চাটাকে দেখি নাই কত আগে উনি অপারেশন করেছেন। এটা দিচ্ছ না, দিবে এটা তাড়াতাড়ি করতে। কেননা আমরা একটা জিনিস ওনাকে উদ্দেশ্যে একটু বোঝাই বলি যে আমার এই যে টোটাল যে মগজের যে ক্যাপাসিটি, এটা কিন্তু 90% অ্যাচিভ হয়েছে আমার 3 বছর বয়সের মধ্যে। তাহলে এই 3 বছরের মধ্যে আমার 90% অ্যাচিভ হয়ে গেছে, আর 10% এর পরে যা কিছু হয়েছে 5-6 বছরের ভিতরে কমপ্লিট হয়ে যায়।
তো এই যে 3 বছরের ভিতরে 90% যদি আমরা, সুতরাং যত তাড়াতাড়ি অপারেশন করে ওটা ফাঁকা করে দিয়ে ব্রেন ম্যাটার তৈরি হওয়ার সুযোগ দিতে পারবো, তত তাড়াতাড়ি তার আউটকামটা ভালো হবে। মানে সুসারটা খুলে সরে দিয়ে সেপারেট করে দেওয়ার জন্য ব্রেন ম্যাটার তৈরি হলো, পরে অটোমেটিক্যালি করে যাবে অথবা ক্লোজ করে দিতে হবে সার্জিক্যাল প্রসিজার। সেটা সার্জনরা করেছেন, নিউরো সার্জন করেছেন নিশ্চয়ই। তো ওনার যে সমস্যাটা হচ্ছে, বলতে চাচ্ছেন যে ফিউচার আউটকাম কেমন হতে পারে। আসলে ফিউচার আউটকাম ডিপেন্ড করবে উনি কত তাড়াতাড়ি অপারেশনটা করতে পারলেন। আর 2 নম্বর হচ্ছে যে ওনার আসলে প্রাইমারি ডিজিজ কী ছিল। এটা যদি হয় কনজেনিটাল টর্স ইনফেকশন, এই টর্স ইনফেকশনের কারণে যদি এটা হয়ে থাকে, তারপর জিকা ভাইরাস, কিন্তু এটা আফ্রিকা, ইন্ডিয়া এবং কতগুলো দেশে এটা খুব ব্যাপক হারে ছড়িয়েছিল, এটা আমাদের দেশে হয় নাই তা না, হয়েছিল। এই জিকা ভাইরাসের কারণে যদি হয়ে থাকে বা টর্স ইনফেকশনের কারণে যদি হয়ে থাকে, স্ট্রাকচারাল ডিফেক্ট যদি কিছু অলরেডি থেকে থাকে, তাহলে আউটকামটা একটু গার্ডেড। তবে আমার মনে হয় উনি এমআরআই করলে বা ওই যে ডক্টরের কাছে উনি অপারেশন করেছেন বা পেডিয়াট্রিক নিউরোলজির কাছে কথা বলে উনি আরও বিস্তারিত জানতে পারেন, বাচ্চা সহ গেলে। জি, আপনি নবজাতকের পরিচর্যা নিয়ে বলছিলাম ব্রেস্ট ফিডিংয়ের কথা, যে ফিডিংটা তাহলে আমরা বলছিলাম 3 আওয়ার্সলি ফিডিং দিতে হবে এবং একপাশে বুকের দুধ কমপ্লিট এমটি করতে হবে। কেননা বলছিলাম 2টা ধাপে দুধ আসে, প্রথম ধাপে দুধটা আছে পানি তৃষ্ণা নিবারণ, শেষে ধাপে দুধটা থাকে বেশি ঘন হলুদাবো, এখানে বেশি লিপিড থাকে বা প্রোটিন থাকে। সুতরাং 2টা ফিডিংয়ের মধ্যে গ্যাপটা বাড়ে এবং ব্রেন গ্রোথটা ভালো হয়। ওনার বাচ্চা যেটা চাইছিল, ব্রেন গ্রোথটা ভালো হয়, বডি গ্রোথটা ভালো হয়, বসতে শেখা, হাঁটতে শেখা, চলতে শেখা, সামাজিকতা, স্কুল পারফরমেন্স সব কিছু বাড়ে কিন্তু শেষের দুধটার জন্য। সুতরাং একপাশে পূর্ণ স্টমাকে তা খেতে হবে এবং একপাশে বুকের দুধ সম্পূর্ণ খালি করে অন্য পাশে যেতে হবে, এটা একটা। এবং আরও এখানে জানার বিষয় যে এমন হতে পারে একপাশে বুকের দুধ খেয়ে ওনার ওই বাচ্চার পেট ভরে গেছে, পরবর্তীবার কিন্তু অন্য পাশে বুকের দুধটা উনি শুরু করতে পারবেন। এটাও হতে পারে যে একপাশে বুকের দুধ খেতে খেতে অন্য পাশে দুধটা টপ টপ করে ঝরে পড়ছে, এটা নিউরো হরমোনাল কন্ট্রোল, যেটা এটা হয় নর্মাল ঘটনা এটা। তো এটা হলেও যে আমার ওই পাশেটা নষ্ট হয়ে চলে খাওয়া দিতে তা করা যাবে না, কারণ এটা আমার শেষ করে এ পাশে আসতে হবে। তো সেই সব দিকে মাথায় রেখে একটা ফিডিং পরিচর্যাটা করা। তাহলে আমি বলছিলাম টেম্পারেচার মেনটেন করা, দ্বিতীয় বলছিলাম ফিডিংটা, এরপরে একটা গোসলের ব্যাপার আসে। আমরা বলি ডিলেড বাথিং। ডিলেড বাথিং বলতে বোঝায় একটা নবজাতকের জন্মের পরপর 72 ঘন্টা পর্যন্ত একটু বাথিংটা স্টপ রাখতে বলি, তারপরে উনি বাচ্চাটা গোসল দিবেন। জি, আমরা আবার আসবো, তবে একজন দর্শক যুক্ত আছেন। সুপ্রিয় দর্শক, আপনার শিশুর বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। স্যার, আমার বাচ্চার বয়স 5 বছর। কিছুদিন ধরে ওর হাতের কনুইতে আর বগলের নিচে কিছু ছোট ছোট বিচি দেখা যাচ্ছে, শুষ্ক টাইপের, মানে অনেকগুলো একত্রিত বিচি। এখন হঠাৎ করে এই বিচিগুলো কেন উঠলো? আর একটা কথা হচ্ছে স্যার, ওর কিছুদিন ধরে, মাসখানেক ধরে লাগাতার সর্দি লেগেই আছে, নাক দিয়ে পানি পড়ছে। আপনি এই যে বিচিগুলো যেগুলো দেখা যাচ্ছে, এই জন্য কি আপনি কোনো চিকিৎসক দেখিয়েছিলেন? না, এখনো পর্যন্ত দেখানো হয়নি। আচ্ছা, সে কি সেই জায়গাটাতে চুলকোচ্ছে? বেশি না, তবে হালকা চুলকাই। আচ্ছা, জি, ধন্যবাদ, আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে। ধন্যবাদ আপনাকে। যদিও এটা নবজাতক না, তারপরও বলছি এটা আসলে 2 ধরনের সমস্যা এখানে হতে পারে। একটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন, আর একটা হচ্ছে ওয়ার্ট, একটা ভাইরাল ইনফেকশন। তো এই ওয়ার্টটা যদি হয়ে থাকে বা ফাঙ্গাল, তার ট্রিটমেন্ট কিন্তু ডিফারেন্ট। তো 2 জায়গায় শুষ্ক থাকে, 2 জায়গায় মাইল্ড ইচিং হয় এবং গ্রাজুয়ালি বাড়তে থাকে, এটা স্লো বাড়ে। তো সুতরাং আমার মনে হয় যদি ফাঙ্গাল ইনফেকশন হলো একটা অ্যান্টিফাঙ্গাল ওখানে দিতে হবে, ওয়ার্ট হলো একটা অ্যান্টিভাইরাল একটা অয়েনমেন্ট ওখানে দিতে হবে। এবং পাশাপাশি ওনাকে আরেকটা জিনিস বলি যে আপনি একটু লুব্রিকেন্ট মানে ভেসলিন জাতীয় জিনিসগুলো ওখানে একটু লাগিয়ে রাখতে পারেন, তাহলে কিছুটা ময়েশ্চার থাকলে ওই জায়গাটা একটু স্মুদিং থাকবে। আর আমার মনে হয়েছে আপনি একটা শিশু ডাক্তার দেখিয়ে নিলে আপনি বুঝতে পারবেন এটা কোন ধরনের সমস্যা, যে ধরনের সমস্যা তার সেই ধরনের চিকিৎসা দিতে হবে। এটা মানে অনুমান নির্ভর একটা চিকিৎসা না দেওয়া ভালো। এটা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি চলে যাবেন শিশু বিষয়ক কাজ, গেলেই দেখবেন এই দুটো যে কোনো একটা আইডেন্টিফাই করে ওষুধ দিয়ে দিবেন, ভালো হয়ে যাবে এটা। জি, বলছিলাম জি, সম্ভবত আরো একজন দর্শক আমাদের সাথে যুক্ত আছেন। জি, সুপ্রিয় দর্শক, আপনার শিশুর বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। স্যার, আমার বেবির বয়স 18 মাস। তো 2 মাস আগে আমার ওর বারবার জ্বর হয়। তারপর আমি যখন ব্লাড টেস্ট করি ওর WBC ছিল 20,000। তো এর জন্য আমাকে একটা ইনজেকশন দিয়েছিল সেফটির জন্য। ওইটা দেওয়ার 2 দিন পরে ওর গলার লিম্বটা ফুলে গেছে।
তারপর মেডিকেলে ভর্তি করে আমার মানে 7টা ফ্লুক্লোক্সিন ইনজেকশন দেওয়া হয়েছে। এখন কমে গেছে, কিন্তু এইটার কি আর কোনো প্রবলেম হবে বা এটা কি আর কোনো কিছু করা লাগবে কিনা স্যারের কাছে পরামর্শ চাচ্ছিলাম। আর একটা সমস্যা বলছেন আপনার বাচ্চার ব্লাড সুগার কম হয়েছে? স্যার এটা হচ্ছে মানে ব্লাডে ইনফেকশন ছিল। ইনফেকশন ছিল, হ্যাঁ 20,000 ছিল ডব্লিউবিসি। হুম। তারপরে হচ্ছে যে স্যার ইনজেকশন চলাকালীন ওর গলার লিম্বটা ফুলে গেছে। লিম্ফ নোড ফুলছে, ঠিক আছে, হ্যাঁ বুঝছি। আচ্ছা বুঝছি, ঠিক আছে। তারপরে ওকে ফ্লোক্লোক্সিন ইনজেকশন দেওয়া হয়েছিল, এখন কমে গেছে, কিন্তু পরবর্তীতে কোনো প্রবলেম হবে কিনা বা আর কোনো ট্রিটমেন্টের দরকার আছে কিনা। আচ্ছা ঠিক আছে, আমি বুঝছি আপনার কথা। আপনি বিষয়ে খুব বেশি ওরিড হয়েন না। এই যে ডব্লিউবিসি কম, এটা আসলেই অনেক চিন্তার বিষয়, ডক্টরও অনেক সময় একটু চিন্তা করে থাকেন। এই ডব্লিউবিসি কম হচ্ছে যে যখনই হয়, ডব্লিউবিসিটা বডি ডিফেন্স দেয়, সেটা যদি কম হয় তাহলে ইনফেকশনের কারণেও কম হতে পারে, আর ডব্লিউবিসি কম থাকার কারণেও ইনফেকশন হতে পারে। সেটাকে আমরা বলি প্রাইমারি ইমিউনোডিফিসিয়েন্সি অথবা সেকেন্ডারি ইমিউনোডিফিসিয়েন্সি, বা যে কোনোভাবে হোক ডব্লিউবিসি কম। আর একটা হচ্ছে ডিজিজের কারণে ডব্লিউবিসি কম হয়, যেমন এখন ডেঙ্গি ফিভার হচ্ছে, সেখানে ডব্লিউবিসি কমে যায়, এটা লাইকলি। এবং আরও বেশি কিছু ভাইরাল ফিভার আছে, সেখানে ডব্লিউবিসি কমে যায়। তো সেসব কারণে ওনার বাচ্চাটার ডব্লিউবিসি কম হয়েছে, জ্বর আছে, এটা হতেই পারে কোনো ভাইরাল ইনফেকশনের কারণে ডব্লিউবিসি কমছে, জ্বর হয়েছে, অথবা ডব্লিউবিসি কমের কারণেও ইনফেকশন হতে পারে, সেটা ভাইরাল হোক ব্যাকটেরিয়াল হোক। ডক্টর জাস্টিফাইড কাজ করেছেন যে তাকে অ্যান্টিবায়োটিক দিয়েছেন। এখন এটা লম্বা ডিউরেশন অ্যান্টিবায়োটিক, সাধারণত 7 থেকে 10 দিন ফুল কোর্স, ফুল ডোজ এটা মেনটেন করতে হবে ওনাকে। আরও যে জিনিসটা যে ওনাকে খেয়াল করতে হবে, ওনাকে আবার পরীক্ষা করে ডব্লিউবিসি নর্মাল লেভেলে আসলো কিনা এটা কিন্তু ফলো আপ করতেই হবে। এটা 5,000-এর উপরে থাকতে হবে, যেহেতু ওনার বাচ্চার বয়স 18 মাস, সেখানে 5,000 থেকে 22,000 পর্যন্ত, কিন্তু অনেকের একটা ভুল ধারণা থাকে 22,000 যদি আমাদের হয় এটা খুবই বেশি ভয়ের কারণ, কিন্তু এই বাচ্চাদের কিন্তু 5,000 থেকে 22,000 পর্যন্ত ডব্লিউবিসি পার কিউবিক মিলিমিটার ব্লাডে নর্মাল, এই লেভেলের আসতে হবে। যতক্ষণ এই লেভেলে না আসে ততক্ষণ পর্যন্ত ফার্দার ইভ্যালুয়েশনের প্রয়োজন আছে। সুতরাং আপনি যে ডক্টরকে দেখিয়েছেন ওই ডক্টরের সংস্পর্শে আরও থাকুন, দেখবেন উনি নিশ্চয়ই এই ব্যবস্থা দিয়ে দিবেন। ধন্যবাদ। আপনি ওই নবজাতকের গোসল করার পদ্ধতি, হ্যাঁ গোসলের পদ্ধতিটা বলছিলাম, আমরা বলছিলাম ডিলেড বাথিং বলি আমরা, তার মানে কি 72 ঘন্টা পরে যে বাথিংটা দিব, এরপরে কিন্তু আপনি প্রতিদিন বাথিং দিতে হবে। কেননা আমরা একটা জিনিস খেয়াল করব যে আমার এই স্কিন যদি ধরি, প্রতি স্কোয়ার সেন্টিমিটার এরিয়াতে 1 লাখ করে জীবাণু থাকে, কিন্তু কমেনসাল বলি এরা। তো এই নবজাতকের ডেলিভারির পরে ওরা কিন্তু এই জীবাণুটা কমেনসালটা চলে আসে আস্তে আস্তে। তো সুতরাং ওকে প্রতিদিন বা সাবান বা শ্যাম্পু দিয়ে বাচ্চাদের গোসলটা করাতে হয়। কোথায়? ওই বললাম যে 72 ঘন্টা পর প্রতিদিন করাতে হবে। উষ্ণ পানি দিয়ে, কুসুম গরম পানি বলি আমরা, সেটা দিয়ে তাকে গোসল করাবেন। দিলে জার্ম ফ্রি থাকে, বাচ্চাটা ইনফেকশন বা প্রদাহজনিত রোগের সম্ভাবনা অনেক কমে যায়। সুতরাং গোসলটা দিতে হবে। শুরুটা করব 72 ঘন্টা পরে, এবং নাভিটা যতক্ষণ পর্যন্ত না পড়ছে ততক্ষণ নাভিতে পানি না লাগে এমনভাবে গোসল দিতে হবে। নাভি পড়লে টোটাল শরীর ধুয়ে ওই বাচ্চাদের সাবান শ্যাম্পু ব্যবহার করে গোসলটা দিবেন। জি, আমরা আবার আসবো আপনার কাছে। যে একজন দর্শক যুক্ত আছেন। সুপ্রিয় দর্শক, আপনার শিশুর বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। শিশুর বয়স 1.5 বছর। তো এখন বাচ্চাটা খুব ভয় পায়, মায়ের কোল থেকে কারো কোলে যেতে চায় না, যদি জোর করিয়ে নেওয়া হয় কান্না থামে না, আবার মায়ের কোলে গেলে কান্না থামে। দর্শক, আপনি কি এই জন্য আপনার এই বাচ্চার সমস্যার জন্য কোনো বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়েছিলেন? না, কোনো ডাক্তারের কাছে শরণাপন্ন হওয়া যায়নি। আচ্ছা, জি ধন্যবাদ, আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে। আচ্ছা ধন্যবাদ সম্মানিত দর্শক আপনার প্রশ্নের জন্য। আচ্ছা, এই ধরনের সমস্যা কিন্তু আমাদের খুব বেশি এখন দেখা দিচ্ছে। আসলে আমাদের যে আগের যে পারিবারিক ব্যবস্থাপনা ছিল, মানে পরিবারের লোকজনের সংখ্যা বেশি ছিল, ফলে একটা শিশু জন্মের পর থেকে গ্রাজুয়াল অ্যাডাপ্টেশনে আসে এই পৃথিবীটাকে অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য। তো পরিবারের লোকজন বেশি থাকলে এটা কিন্তু অনেক ভালো, এটা কিন্তু আমাদের সামাজিক ব্যবস্থাপনা কিন্তু আসলেই ভালো। তো বেশি লোকজন থাকলে তখন বিভিন্ন ধরনের মুখ চিনতে শেখে, জানতে শেখে। তবে সেখানে সে সবাইকে চিনলে তখন তারপর তার ভীতি বা অবস্থানটা খুবই কমে যায়, মানে স্বাভাবিক অবস্থানে সে চলে আসে। এই জন্য মানে পরিবারের সবার সাথে তাকে মেশাতে হয়, বাইরে নিতে হয়, সামাজিক পরিবেশের সাথে মেশাতে হয়, মানুষজন দেখাতে হয়, পরিবেশটা বোঝাতে হয়। সেখানে গরু, ছাগল, হাঁস, মুরগি, প্রাণী, পরিবেশ, গাছপালা সব তাকে দেখায়, বোঝাতে হয়। তাহলে খুব সহজেই কিন্তু ব্রেন এটা ক্যাচ করে। এই যে বলছিলাম যে ব্রেন গ্রোথ, যেটা শুধুমাত্র ভলিউম গ্রোথ হয় না,
অ্যাডাপ্টেশন ক্যাপাসিটি সব কিছু কিন্তু এই খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। সুতরাং ওনার শিশুর আমার মনে হয়েছে পারিবারিক লোকের সংখ্যা একটু কম আছে, অপরিচিত লোক আসলে সে কাঁদবে, এটাই নর্মাল। তো এই বিষয়ে আরেকটু বলে রাখি যে একটা বাচ্চা যখন মায়ের পেটে থাকে, সে মায়ের স্মেলটা নিয়ে, ওর কিন্তু স্মেলিং ক্যাপাসিটি আমাদের চেয়েও বেশি, বাচ্চাদের টেস্ট ক্যাপাসিটি আমাদের চেয়েও বেশি। মায়ের পেটে যখন থাকে তখন সেটা আরও বেশি থাকে ওরকম। আস্তে আস্তে যখন বড় হয় তখন আমাদের টেস্ট ক্যাপাসিটি, আমরা ছোটোবেলায় যে খাবার খেয়েছি তার যে স্বাদ এখন সেই স্বাদ লাগে না, কারণ এই স্বাদ বেশি ভালো ছিল। আমাদের স্মেলিং ক্যাপাসিটি ভালো ছিল, গ্রাজুয়ালি কমে যাচ্ছে। তো নবজাতকের এটা আরও বেশি। তো সে যখন মায়ের পেটে ছিল, মায়ের স্মেলটা সে কিন্তু বুঝতে পারে। আচ্ছা, তারপরে যখন মা এই বাচ্চা ডেলিভারি পরে মা কোলে নিলে বুঝতে পারে এটা আমার মা। আবার অন্য কেউ কোলে নিলে বুঝতে পারে আমাকে যত্ন করা হচ্ছে, কিন্তু এটা আমার মা না। এটা কিন্তু অদ্ভুত কাণ্ড। সুতরাং মা কোলে নিলে সে মনে করে এইটা আমার সর্বশেষ আশ্রয়স্থল, সেখানে তার কান্না থামবে, এটাই স্বাভাবিক। কিন্তু অন্য কেউ কোলে নিলে আদর করা হচ্ছে, কিন্তু সেটা মা না, সে বুঝবে। তো যাই হোক, ওই সময় তার যে সমস্যাটা যেটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে যে সবার সাথে তার চেনা জানাটা হয়তো অভাব আছে, সবার সাথে মেশানোর একটু অভাব আছে। তা আপনার বাচ্চাকে, ওনার এই দর্শককে আমি বলছি যে আপনার বাচ্চাটাকে সবার সাথে একটু মেশাবেন। কান্না করলেও অনেক আদর করে ওর বাবা, তারপর চাচা, চাচি, দাদা, দাদি, নানা, নানি সবাই যেন আস্তে আস্তে করলে এটা আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাবে। এটাতে ভয়ের কিছু নেই এবং ভবিষ্যতে খুব বেশি সমস্যার সৃষ্টি করবে না, আশা করছি। জি, থ্যাংক ইউ। ধন্যবাদ। জি, আরও একজন দর্শক সম্ভবত যুক্ত আছেন। সুপ্রিয় দর্শক, আপনার শিশুর বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। স্যার, আমার বেবির বয়স হলো 17 মাস, জি। ছেলে বেবি। তো ডাক্তার, এর আগে আমি জ্বর হওয়ার পর যখন ডাক্তার দেখিয়েছি, তখন ডক্টর বলল যে ওর ওই যে প্রস্রাবের জায়গাটা একটু আছে, ময়লা আছে। এবং উনি বলল কোথায় ময়লা? প্রস্রাবের জায়গায়? জি স্যার, প্রস্রাবের নালীটা, এবং বলছে যে রেগুলার পানি দিয়ে এটা কি পরিষ্কার ছেলে করা। বাচ্চা কিন্তু না মেয়ে বাচ্চা? ছেলে বাচ্চা। ছেলে বাচ্চা স্যার। জি, কিন্তু এখন কিভাবে পরিষ্কার করব? আর হলো উনি দেখলো যে সাদা আচ্ছা। এরকম, নিচের জি। অংশটা একটু সাদার মতো এরকম। ধন্যবাদ। মানে আপনি অঙ্গের যুক্ত মতো থাকুন এরকম আমাদের হয়। সঙ্গে। মনে সার্কামসিশন হয়নি সম্ভবত। সার্কামসিশন হয় না, এটা বোঝা যাচ্ছে। এবং এই যে সাদা জিনিসটা জমা হয় এটাকে আমরা বলি স্পিগমা। এই স্পিগমাটা বাচ্চাদেরও তৈরি হয় এবং এটা নিয়মিত একটু পরিষ্কার করারও দরকার আছে। তো বাচ্চারা যখন প্রস্রাব করে সাধারণত প্রস্রাবের সাথে এটা বেরিয়ে যায়। ওনার বাচ্চাটা প্রিভিউসটা সম্ভবত খুব সরু আছে, মানে সরু ধারায় প্রস্রাবটা করে। তো সেই সরু ধারায় প্রস্রাব হলে ওটা বেরিয়ে আসতে পারছে না, ফলে ওখানে একটু একটু করে জমা হচ্ছে। তো এটা আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যাবে। আপনার যে কাজ হচ্ছে সেটা যদি পরিষ্কার করতে হয়, যে নর্মাল স্যালাইন, যেটা আমরা নাকে নর্সল ড্রপ দিই, খুব ঘন ঘন তো এটা খুব ইউজ হয়, খুব র্যান্ডমলি ইউজ একটা ফ্লুইড, যেটা নর্সল ড্রপ দিই নাকের। ওই ড্রপটাতে একটা গজে বা কটন পিস, পরিষ্কার কটন পিস বা গজে একটু ভিজায় ওই জায়গাটা পরিষ্কার করলে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর আপনি আস্তে আস্তে প্রিপুসটা একটু পিছনের দিকে টানবেন আস্তে আস্তে, মানে প্রতিদিন কয়েকবার করে টানলে আস্তে আস্তে ওই ছিদ্রটা মোটা হয়ে যাবে। আর তারপর যখন সার্কামসিশন, আপনি সার্কামসিশন চাইলে এখনও করতে পারেন, যেটা করলে আর এই সমস্যাটা থাকবে না। ওনার বাচ্চা উনি যখন সার্কামসিশন করে তাহলে কিন্তু আর এটা থাকবে না, মানে খতনা করা যেটা বলি। এটা আমি জানি না উনি হিন্দু না মুসলিম। এখন আমরা যদি এরকম বেশি হয়ে থাকে, মানে বেশি প্রিভিউস যদি বেশি ন্যারো হয়ে থাকে, আমরা হিন্দুদেরও বলি এটা ট্রিটমেন্টের একটা পার্ট, যে এটা খতনা করতে হবে। এটা সার্কামসিশন বলি আমাদের ডাক্তারি ভাষায়। এই সার্কামসিশনটা করে নিলে আপনার এই বাচ্চার সমস্যা থাকবে না। আর যদি উনি মনে করেন যে না আমি এখন করব না, এটা পরে করব, তাহলে ওনাকে নর্মাল স্যালাইন গজ পিসে ভিজায় একটু প্রতিদিন পরিষ্কার করতে হবে। করলে এটাতে কোনো সমস্যা নেই, এটা ভবিষ্যতেও কোয়াটার সমস্যা হবে না। তবে পরিষ্কারটা রাখতে হবে। আর তবে খেয়াল রাখবেন, যদি প্রস্রাব করার সময় ওই প্রস্রাবের রাস্তার মাথাটা যদি ফুলে যায়, মানে এত সরু, তাহলে আপনাকে অবশ্যই ওখানে ডাক্তারের দেখায় ওই জায়গাটা আমরা স্টেরয়েড একটা অয়েনমেন্ট দিয়ে পিছনের দিকে আমরা টানি, আস্তে আস্তে ওটা নর্মাল সিচুয়েশন তৈরি হয়ে যায়। অথবা যত তাড়াতাড়ি সম্ভব খতনা করে দিলেই ভালো। যেটা খতনা করতেই হবে সেটার জন্য দেরি না করে বরং আগে করে দেওয়া ভালো। এখানে প্রশ্ন আসতে পারে যে ছোট বাচ্চা খতনা করব, কি সমস্যা হতে পারে কিনা। এইটা অনেকেরই ধারণা। আসলে এটা নিয়ে সারা বিশ্বে ডিবেট আছে, খতনা অ্যাকচুয়াল টাইম কখন, এটা জন্মের কত 2 বছরের মধ্যে না তারপরে না 10 বছরের মধ্যে, এটা নিয়ে ডিবেট আছে। কিন্তু সারা বিশ্বের যে স্টেটমেন্ট সেটা বলছি, যেমন সৌদি বা আরবিয়ান কান্ট্রিগুলোতে জন্মের দিনেই খতনা করে বেশিরভাগ। আমেরিকা এবং ইউরোপিয়ান সোসাইটি সাধারণত 2 বছরের কাছাকাছি সময় করে। সুতরাং উনি যদি চায় এখন খতনা চাইলে করতে পারবে। জি, ধন্যবাদ। নবজাতকের কাপড়, যে যে কি ধরনের কাপড় পরালে নবজাতকের জন্য কমফোর্টেবল হয়? অনেক সময় আমাদের
মুরব্বীরা অনেক ধরনের কাঁথা কম্বল অনেক কিছুই প্রিপেয়ার করেন বাচ্চাদের জন্য। তবে আসলে কি ধরনের কাপড় পরলে নবজাতকের জন্য সুবিধাজনক, এবং যেহেতু নবজাতকের স্কিনটা খুব সেনসিটিভ, খুবই তো সেন্সিটিভ। এই জন্য আসলে কি মানে পদ্ধতি অবলম্বন করা উচিত? এটা আপনি একটু গুরুত্বপূর্ণ, খুব টেকনিক্যাল প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে আমাদের স্কিন আর নবজাতকের স্কিন এক না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই স্কিনটা, নবজাতক স্কিন কিন্তু ইজিলি ফ্রাইবল, মানে খুব অল্প ঘষার মাঝাতে কিন্তু উপরের লেয়ারটা ওটা। আমাদের স্কিনের 2টা লেয়ার থাকে, সেটা নবজাতকেরও আছে। সেটা ইপিডার্মিস, ডার্মিস। ইপিডার্মিসের আবার 5টা লেয়ার, যেটা মাইক্রোস্কোপিক একদম, স্ট্রাটাম কর্নিয়াম, গ্রানুলোসাম, বেজালিস, এটা এরকম থাকে। তো এই যে স্কিন ইরাপশন যাতে না হয়, সুতরাং সফট সুতি কাপড় হলে ভালো। তবে সিজন চিন্তা করতে হবে, শীতকাল না গরমকাল। যদি গরমকাল হয়ে থাকে, সরাসরি উলের কাপড় গায়ে না লাগানো ভালো, একটা সফট সুতির কাপড় থাকবে। কারণ অ্যালার্জিক ম্যানিফেস্টেশন এখন হলে এটা সারা ফিউচারে কিন্তু এটা সাফার করা লাগে। সুতরাং একটা সুতির কাপড় প্রথমে গায়ে পরলো, তার উপরে উলের কাপড় দিতে পারে। কারণ সেটা প্রথম কথা সফট হতে হবে, অ্যালার্জেন ফ্রি হতে হবে, এবং উলের কাপড়টা সাধারণত অ্যাভয়েড করা যায়। যদি শীতকাল হয় তাহলে সেটা হচ্ছে আগে একটা সুতির কাপড় দিয়ে তার উপরে উলের কাপড় দেওয়া যেতে পারে। তবে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে তার টেম্পারেচার যেন বেশি না হয়, কমও না হয়, দুটাই কিন্তু নবজাতকের জন্য খারাপ। সুতরাং কাপড় পরিধানের আগে খেয়াল করতে হবে টেম্পারেচার কন্ট্রোল, অ্যাজ ওয়েল অ্যাজ সরাসরি উলেন কোনো কাপড় গায়ের উপর না পড়ে, এবং সুতি সফট কাপড় যেন গায়ের সাথে থাকে। জি, নবজাতকের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় অভিভাবকরা যারা আছেন আমাদের বিভিন্ন সামাজিক অনুষ্ঠান বা বিভিন্ন অনুষ্ঠানে বাচ্চাদেরকে নিয়ে যান। তো এই যে বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠানে একজন নবজাতককে নিলে তার কি ইনফেকশনের সম্ভাবনা বেড়ে যায় না? কারণ যেহেতু অনেক মানুষ তাদেরকে ধরে বা আদর করে বা তো এই জন্য আসলে নবজাতকদের কোন সময়টার পরে বা কোন সময়ের পরে তাদেরকে বাইরে নেওয়াটা যেতে পারে? জি, আচ্ছা, আমরা বলি ওভার ক্রাউডিংয়ের মধ্যে নবজাতককে কখনোই না নেওয়া ভালো, কখনোই। এবং আমরা ডেলিভারির পরে বলি অন্তত 28 দিন পর্যন্ত ওই নবজাতকের ভিজিটররা আসবে না, দেখলে দূর থেকে দেখে চলে যাবে। কেন? এর সায়েন্টিফিক ব্যাখ্যাটা কোথায় সেটা আমি এখন বলার চেষ্টা করছি। এই যে আমি এখানে বসে আছি, কথা বলছি, আমার কথা দিয়ে কিন্তু এই 3 ফুট দূরত্ব পর্যন্ত আমার কথার সাথে যে বাতাসগুলো বের হচ্ছে, জীবাণু বের হচ্ছে, অনেক জীবাণু ওরাল ক্যাভিটিতে থাকে অনেক, তো সেগুলো বের হচ্ছে। এখন আপনার শ্বাসের সাথে ওইটা ঢুকে যাবে যদি আমি 3 ফুট দূরত্বের মধ্যে থাকি। তা আপনার ডিফেন্স আর নবজাতকের ডিফেন্স কখনোই এক না। নবজাতকের ডিফেন্স সিস্টেম বা শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম। তো ছোটো ছোটো বাচ্চাদেরকে আমরা মুখোমুখি নিয়ে খুব বেশি আদর করি, সবাই বেশ আদর করে। তো এই করার সময় আমাদের মুখ দিয়ে জীবাণুটা তার শ্বাসের সাথে ঢুকে যায় এবং তার ডিফেন্স কম, সরাসরি ইনফেকশন হতে পারে। সেজন্য আমরা বলি যে ওভার ক্রাউডিং কোনো জায়গায় না নেওয়া ভালো, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, জি, আমরা আবার আসবো। একজন দর্শক যুক্ত আছেন। সুপ্রিয় দর্শক, আপনার শিশুর বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাদের শিশুর বয়স হলো অক্টোবরে 4 বছর হবে, কিন্তু কথা বলে না। কথা বলে শুধু মা বাবা, বাসায় থাকে আর হচ্ছে দাও নাও এটাই। আর আমি চিল্লাচিল্লি করে, কান্নাকাটিও করে, কিন্তু স্পষ্ট করে যে ভাত দিব না, বেড়াতে যাব, অন্য কোনো কথা বলে না আর কি। কথা বলার চেষ্টা করে, মনে হয় চিল্লায়, গান টান বুঝে, ইশারায়, মানে ধরেন যে সবকিছু করে, কিন্তু কোনো কিছু টাকার হলে হাত ধরে টাইনি নিয়ে যায়, কিন্তু স্পষ্ট করে কথা বলে না। আচ্ছা, সে কি অন্যান্য শিশুদের সাথে খেলাধুলা বা অন্যান্য কাজ বা খেলনা নিয়ে খেলাধুলা এগুলো কি করে? খেলাধুলাও বুঝে অন্য বাচ্চাদের সাথে? হ্যাঁ হ্যাঁ, ওগুলো করে। আচ্ছা, আপনি কি একটু আমাদেরকে জানাতে পারবেন জন্মের সময় ভাই আছে একটা কথা, আপনার শিশু কি জন্মের ঠিক পরপরই কেঁদেছিল বা এই ধরনের কোনো জন্মের ঠিক পরপরই কেঁদেছিল না একটু সময় পরে, কিছু সময় পরে তার কান্নাটি হয়েছিল? হ্যাঁ কেঁদেছে, কাঁদেছিল, কান্না করছিল তো সাথে, হ্যাঁ সাথে সাথে কান্না করছে। জি, আপনি কি এই সমস্যার জন্য কোনো বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়েছিলেন? ওষুধ কোম্পানির চাকরি করে, ডাক্তারের কাছে নিয়ে গেলে পরামর্শ নিছে। আমি মানে নাজি হই আর কি, মানে জানতে চাচ্ছি আর কি এটার কি সমস্যা। তো বলতে কথা বলবে, মানে মানুষের সামনে নিয়ে যেতে হবে। আচ্ছা, সে কি মানুষের কথাই বলে, এটাই আর কি সমস্যা। তার সাথে আপনাদের দৃষ্টি বিনিময়, অর্থাৎ সে কি আপনারা যখন তার দিকে তাকান সে কি তাকায় আপনার দিকে, না বাচ্চা না তাকিয়ে অন্যদিকে তাকিয়ে কথা বলে? সময় তাকায়, কিন্তু
সব সময় তাকায়, চোখে চোখে তাকায় না, আচ্ছা, জি, সময় তাকায়। ধন্যবাদ। তো আপনি যদি যুক্ত এখন থাকুন তখন আমাদের তাকায়, সঙ্গে। কিন্তু সব সময় দেখলে তাকায় না। জি, ধন্যবাদ। আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে। আমাদের সাথে চিকিৎসক আছেন, ওনার পরামর্শটা একটু মনোযোগ দিয়ে শুনুন। ধন্যবাদ এই দর্শককে। আচ্ছা, আপনি যে প্রশ্নগুলো করেছেন তা আমার অনেকগুলো আমার কোয়ারিটা আমার সংচালক মহোদয় উনি বের করে নিয়েছেন। আপনার শিশুর যে সমস্যাটা হচ্ছে যে কথা বলা, আমি একটুখানি কথা বলার ছন্দটা কেমন। একটা শিশু কিন্তু জন্মের পরে 1 বছর বয়সে মাকে মা, বাবাকে বাবা বলতে পারে। এর আগে 8-9 মাসে বাপ 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 মা মা বলে, এটা বাবলিং বলে। এটা কিন্তু রিয়েল বাবাকে বাবা, মাকে মা বলা নয়। তাহলে রিয়েল বাবাকে বাবা বা মাকে মা এই বলাটা হচ্ছে 1 বছর বয়সে হতে হয়। এরপরে জার্গন বলি, মানে শব্দ ভাণ্ডার বাড়তে থাকে। 18 মাস বয়সে প্রায় 50টা শব্দ সে ইন্ডিপেন্ডেন্টলি বলতে পারে। এবং 2 বছর বয়সে 2 ওয়ার্ড সেন্টেন্স, মানে দুদিকে, মা কই, বাবা যাব, ভাত খাবো, এটা 2 বছর বয়সে সাধারণত বলতে পারে। তো এইটা যদি ডিলে হয় 3 বছর পর্যন্ত, তাহলে আমরা ডিলেড স্পিচ বলে থাকি। তো আপনার বাচ্চাটার সমস্যা 2-3 ধরনের হতে পারে। একটা হচ্ছে, আমার সম্মানিত সঞ্চালক মহোদয় আপনার কাছে জানতে পেরেছেন যে এর কোনো পেরিনেটাল অ্যাসফেক্সিয়া ছিল না, মানে জন্মের পরপরই বাচ্চা কান্না করতে সমস্যা হয় নাই। সুতরাং আমরা ওদিকে বাদই দিচ্ছি। এরপরে চলে আসে যে তার কোনো মেনিনজাইটিস, এনকেফালাইটিস বা ব্রেনের প্রদাহ, ব্রেনের চারিধারে একটা কাভারিং আছে, মেনিনজেস বলি, ওর যদি প্রদাহ হয়ে থাকে তারই কমপ্লিকেশনের কারণে এটা হতে পারে। এটাও একটা হতে পারে। আর একটা হচ্ছে তার সোশ্যালিজম, অন্য বাচ্চাদের সাথে তার মেশানো কী পরিমাণে আছে। আপনার বাচ্চাটা অন্য বাচ্চাদের সাথে ভালোভাবে মেশানো হয়েছে, যে একটু আগে বললেন একটা বাচ্চা কান্না করে খুব বেশি কোলে নিলে, কিন্তু এই সমস্যাটা হয়। তা সুতরাং বাচ্চাদেরকে ও সবার সাথে মেশাতে হয়, সামাজিকতা শেখাতে হয়। এটা শেখানোও একটু গ্যাপ, মনে ধরে নিচ্ছে শেখানো গ্যাপ নেই। এরপরও আরও কিছু সমস্যা আছে, যাকে অটিস্টিক স্পেকট্রাম ডিজঅর্ডার বলি, ADHD, তো বা অটিজম, এইসব ক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলো দেখা দিতে পারে। সুতরাং আপনার বাচ্চাকে আমার মনে হয় নিকটস্থ কোনো শিশু বিশেষজ্ঞ হতে হবে, শিশু বিশেষজ্ঞের কাছে যাবেন। ওনারা দেখে যদি এইসব কারণ আইডেন্টিফাই করতে পারেন তার চিকিৎসা দিবেন, অথবা যদি কোনো কিছু না পাওয়া যায় তাহলে এটা ইডিওপ্যাথিক কারণ, সেটাকে শিশু বিকাশ কেন্দ্রে যেতে হবে। সেখানে একটু স্পিচ থেরাপি দিলে এই বাচ্চা কিন্তু উন্নতি হবে। আমি আশা করছি আপনার বাচ্চা ভালো হবে। আপনি একটু শিশু বিকাশ কেন্দ্রে, আমি জানি না কোথা থেকে বলছেন, চট্টগ্রামে যদি হয়ে থাকেন তাহলে চট্টগ্রাম শিশু হাসপাতালে আছে ভালো শিশু বিকাশ কেন্দ্র, চট্টগ্রাম মেডিকেল কলেজেও আছে, তবে আর খুব বেশি ভালো পরিসরে শিশু হাসপাতালে আছে, মেডিকেল কলেজ বা আরও অন্যান্য মেডিকেল, যেমন USTCতেও আছে বা মেরিন সিটিতেও আছে, বা শমশেরপাড়ার ওখানে একটা মেডিকেল আছে, ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, সেখানেও আছে। এসব জায়গায় আপনি যেতে পারেন। গেলে আপনার বাচ্চা দেখবেন যে এই সমস্যার সমাধান। আপনি যদি ঢাকা বা অন্য কোথাও, আমাদের দেশের কোথাও হয়ে থাকেন, বেটার ঢাকা শিশু হাসপাতালে, ওখানে শিশু বিকাশ কেন্দ্র খুবই ওয়েল এস্টাবলিশ। ঢাকা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, সেখানেও শিশু বিকাশ কেন্দ্র খুবই ভালো। এইসব জায়গায় আপনি গেলে আপনার বাচ্চার সমাধান পাবেন, আমি আশা রাখছি। জি, ধন্যবাদ। আরও একজন দর্শক যুক্ত আছেন আমাদের সঙ্গে। সুপ্রিয় দর্শক, আপনার শিশুর বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। বাচ্চার বয়স আপনার 9 মাস চলে, খালি না ঘন ঘন প্রস্রাব করি, মানে ঘন্টার মধ্যে মনে হয় 27 বার করে প্রস্রাব। তার পানি পান করার প্রবণতাটা কেমন? সে কি খুব বেশি পানি খায়? পানি একটু সুজিতে খাওয়া, ওই সুজির মধ্যে যা খা তাই। না, তার যে খাবারটি আপনারা দিচ্ছেন তার মধ্যে কি পানি বা লিকুইড জাতীয় খাবার কি বেশি হচ্ছে? যে আপনারা যদি আমাদেরকে একটু জানাতেন যে তার খাদ্যে আপনারা কি দিচ্ছেন খাদ্য হিসেবে। ওই আপনার আছে না, পানি সুজি খায় না, সুজির মধ্যে যা খা তাই, এরপর পানি খায় না, বাইরে কোনো পানি খায় না, কম খা। জি, আপনি কিছু জানতে চাইবেন? হ্যাঁ, নিশ্চয়ই। মানে আমি একটু বলছি, ওনার বাচ্চার সমস্যাটা কি প্রস্রাব পরিমাণ ঘন কম, ঘন প্রস্রাব ঘন ঘন হচ্ছে, 9 প্রস্রাব মাস করে, বয়স। 9 মাস বয়স। কিন্তু এই সেই ধরনের লিকুইড খাবারও খাওয়াচ্ছেন না, আমি একটু জানতে চেয়েছিলাম সেটা। সুজি খাওয়াচ্ছেন, অন্যান্য খাবার খাওয়াচ্ছেন, কিন্তু প্রস্রাবের মাত্রাটা অনেক বেশি। আচ্ছা, ওনার একটু অবজারভেশনাল ডিফেক্ট থাকতে পারে এই বাচ্চার। প্রথম কথা, যদি আপনার বাচ্চা ঘন ঘন প্রস্রাব করে তাহলে পানি স্বল্পতা দেখা দিবে। তো পানি স্বল্প দেখা দেওয়ার ভিতরে আপনি যেটা সহজে বুঝতে পারবেন, তার পানি খাওয়ার টেন্ডেন্সি অনেক বেড়ে যাবে, আর তারপর জিহ্বা শুকিয়ে যাবে, চোখটার ভিতরে যে একটু ঢুকে যাচ্ছে এরকম মনে হয়, স্কিনগুলো একটু ভাঁজ ভাঁজ হয়ে যাবে, এবং বাচ্চা খুব বেশি ঘন ঘন মানে পানি খেতে চাবে। তো এরকম যদি হয়, এরকম একটা রোগের কারণও হতে পারে, তবে সেটা খুবই রেয়ার এই বয়সে,
ডায়াবেটিস ইনসিপিডাস, সেটা খুবই রেয়ার। তাহলে আর এইগুলো যদি নাই হয় তাহলে ওনার যে সমস্যাটা ওনার বাচ্চা হতে পারে যে একটা বাচ্চা কিন্তু সারাদিনে কমপক্ষে 6 বার প্রস্রাব করবে। এখন এই বাচ্চাটা যে প্রস্রাবটা করছে 6-7 বার যদি হয়ে থাকে, এখন সেটা হয়তো উনি বেশি বলছেন কিনা আমি জানি না। তো এর বেশি যদি 15-20 বার এই বয়সে, যখন এখন 9 মাস, 20-30 বার যদি প্রস্রাব করে থাকে তাহলে অবশ্যই তার পানি শূন্যতা হবে। অথবা উনি কোনো কারণে যে পানীয় পরিমাণ বেশি খাওয়ানো পড়ছে, সেটা আমাদের শরীর একটা ব্যালেন্স মেনটেন করে, অতিরিক্ত অংশ বেরিয়ে যাবে, কিডনির কাজ এটা ব্যালেন্স মেনটেন করা। পানি শূন্যতা না হয়, পানি যেমন কম খাইলে শরীর ধরে রাখে, প্রস্রাব কম হয়, পানি বেশি খাইলে শরীর থেকে প্রয়োজনীয়টুকু রেখে বাকিটা বের করে দেবে, এটাই কিডনির কাজ। তাহলে উনি আয়দার পানি বেশি খাওয়াচ্ছেন আপনার বাচ্চা, সেটাকে একটু খেয়াল রাখেন। অথবা হচ্ছে প্রস্রাব এই বয়সে যেটা করবে ওটা ঘন ঘন করবে, প্রস্রাব কমপক্ষে 6 বার প্রস্রাব করবে, এটা নর্মাল। হয়তোবা আপনার শেখানো একটু ভুল হতে পারে। তো তারপরেও যদি আপনার যেহেতু সন্দেহ হয়েছে, নিশ্চয়ই আপনি একটা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গেলে আপনার আরও সমাধান দিয়ে দিবে। বাচ্চাকে একটু দেখিয়ে দিতে হবে, দেখাতে হবে। জি, ধন্যবাদ। আরও একজন দর্শক যুক্ত আছেন। সুপ্রিয় দর্শক, আপনার শিশুর বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার বেবির বয়স 16 মাস। স্যার ওর স্যার কিছুদিন আগে ব্লাড ইনফেকশন ধরা পড়ে, তখন ডক্টর ওকে আপনার স্যার 10 দিনের একটা ইনজেকশন দেয় আর কি। হ্যাঁ, দেওয়ার পরে তখন দ্বিতীয় দিনের মাথায় আবার আমার বেবির স্যার ওই কানের নিচে এক সাইডে একটা জায়গায় মানে ফুলে যায়। তখন আবার ডাক্তারের শরণাপন্ন হই। তখন ডক্টর বললো যে ওর আরেকটা ইনজেকশন দিতে হবে, ফ্লুক্লোক্সিন ইনজেকশন। তখন ডাক্তার শুরু করে ওই ইনজেকশনটা স্যার দেওয়ার 3-4 দিনের মাথায় কমেছে, এবং ওটার যে 7 দিনের কোর্স এবং ওটার 10 দিনের কোর্স কমপ্লিট করে হসপিটাল থেকে আমরা রিলিজ নিয়ে আসি আর কি। তারপর ডক্টর বললো যে একটা পরীক্ষা দেয় ব্লাডের, বললো যে আচ্ছা আপনারা যেতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু স্যার আমার প্রশ্ন হলো যে স্যার এখন কি স্যার আমার বাচ্চাকে নিয়ে স্যার মানে আর কোনো মানে ডাক্তারের শরণাপন্ন হওয়ার কোনো প্রয়োজন আছে কিনা? কিন্তু বেবি এখন মোটামুটি নর্মাল সবকিছুই আর কি, স্বাভাবিক অবস্থায় মানে স্বাভাবিকভাবে মনে হচ্ছে আর কি স্যার। জি, সম্মানিত দর্শক, আমাদের চিকিৎসক আপনার সাথে যুক্ত আছেন। আপনি কিছু জানতে চাইলেন? না, জানার দরকার নেই। উনি ওনার বাচ্চার তো ডক্টর সঠিক ডিসিশনই দিয়েছেন। প্রথমে একটা ইনফেকশন ধরা পড়েছে, তার জন্য প্রপার ডোজ, ডিউরেশন, অ্যান্টিবায়োটিক দিয়েছেন। এখন হচ্ছে রিয়াক্টিভ লিম অ্যাডেনোপ্যাথি একটা হতে পারে, যে কানের নিচে যেটা ছোট একটা গোটা মতো হয়েছে উনি বলতে চাচ্ছেন, এটা হচ্ছে লিম অ্যাডেনোপ্যাথি। এটা হতে পারে পোস্ট ইনফেকশাস বা ইনফেকশাস লিম অ্যাডেনোপ্যাথি হতে পারে। হয়তো সেটাকেও ডক্টর একটা নিউ ইনফেকশন মনে করেছেন, তার জন্য অ্যান্টিবায়োটিক দিয়েছেন। এখন যেহেতু বাচ্চা ভালো আছে, লিম নোড বড় নাই, ইনফেকশন ফ্রি আছে, বাচ্চা নর্মাল আছে, তাহলে আমার মনে হয় আপনার আর কোনো টেনশনের কারণ নেই। কারণ ফলো আপ তো করা হয়েছে, ডক্টর ফাইনাল ডিসিশন দিয়ে দিয়েছেন, আপনার মনে হয় টেনশন করার কোনো দরকার নেই, এই বাচ্চা ভালো আছে। জি, ধন্যবাদ। আমি এই পর্যায়ে একটু জানতে চাইবো যে নবজাতকদের যে টিকাগুলো, অর্থাৎ একজন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার ঠিক কতদিন পরে টিকাগুলো শুরু করা উচিত? আমাদের সমাজে এটা নিয়ে অনেক ফেলাসি আছে। কেউ চান জন্মের দিন থেকে, কেউ আবার 4 সপ্তাহ পরে, কেউ 6 সপ্তাহ পরে। আপনার কাছে এই জন্য একটু জানতে চাইবো যে তার প্রথম যে টিকাটা, অর্থাৎ পেন্টাভ্যালেন্টের এবং বিসিজি, এই টিকাগুলো কখন থেকে নেওয়া উচিত? একটা ধন্যবাদ আপনাকে। এই ফ্যালাসি রাখার কোনো দরকার নেই, কেননা এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা গাইডলাইন আছে এবং আমাদের ইপিআই কেন্দ্র আছে, এবং পৃথিবীর মানে সবচেয়ে বেশি মানে ইফেক্টিভ এবং ফলপ্রসূ টিকা কিন্তু প্রদান বাংলাদেশে হয়ে থাকে। এটা একটা বাংলাদেশ গর্ব করে বলতে পারে যে টিকা দানে ইপিআইয়ের মাধ্যমে যে টিকাগুলো দেওয়া হয়, বাংলাদেশ সবচেয়ে বেশি সাকসেসফুল, যে কারণে বাংলাদেশ সরকার বারবারই কিন্তু আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে, বারবারই পেয়েছে। সুতরাং আপনার বাচ্চা, ওনার বাচ্চা এই নিয়ে আর কোনো টেনশন, এই টিকা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। এটা আমাদের ইপিআই কেন্দ্রে বলাই আছে 6 সপ্তাহ, 10 সপ্তাহ, 14 সপ্তাহ বয়সে টিকাগুলো দেওয়া হবে। তো সেই টিকা, সরকারি টিকা সবগুলো আমি বলে দিচ্ছি কী কী টিকা। আচ্ছা, তারপর 9 কমপ্লিটেড মান্থস মানে 9 মাস শেষ, 10 মাসে পড়লে আরেকটা টিকা, সেটা হচ্ছে MR1, ওটা 15 সপ্তাহে, 15 মাসে MR2। আচ্ছা, আমি 9 মাস শেষ হলে একটা MR1, 15 মাস শেষ হলে MR2 এই টিকা। এরপরে হচ্ছে অ্যাডোলেসেন্ট টিকা, যেটা মেয়েদেরকে দেওয়া হয়, টিটেনাসের টিকা। এই যে টিকাগুলো দেওয়া আছে এটা হচ্ছে ইপিআই। ইপিআই ছাড়া মানে আমেরিকান পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন আছে, বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন আছে, ওনাদের একটু মানে আরও একটু ভালো এক্সটেন্ডেড ফর্মে, যদিও সারা দেশে এইভাবে পরিচালন করা সম্ভব না, কিন্তু বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন, আমাদের যে অ্যাসোসিয়েশন আছে, আমাদের
অ্যাডভাইস হচ্ছে অ্যাডবারতে 3টা টিকা দেওয়া। একটা হচ্ছে বিসিজি, আর একটা হচ্ছে পোলিও, আর একটা হচ্ছে হেপাটাইটিস বি। তো এখন সেটা দেওয়া সম্ভব হচ্ছে না, কিন্তু সরকারিভাবে সরকার খুব চেষ্টা করছেন বিসিজি অন্তত পক্ষে যেন দেওয়া যায়। এটা এখন একটা কনসেশন আসছে 14 দিনের মধ্যে দেওয়াটা, একটা ধোয়া উঠছে। হ্যাঁ, 14 দিনকে একটা বার আসলে না, তবু এটা বলে রাখা হয়েছে। জন্মের দিনে দিতে পারলে ভালো, না পারলে 1.5 মাসের সময় যেটা দিতে পারবে ওর সাথে দিয়ে দিলে হয়ে যাবে। তাহলে টিকা হলো কি 1.5 মাস থেকেই আমরা প্রেফার করছি, কারণ সারা দেশে তো এক নীতিতে চলতে হবে, আলাদা কোনো নীতি না করা ভালো। শহরের জন্য এক যখন, গ্রামের জন্য একরকম করলে মানে উঁচু নিচু একটা ভাব চলে আসবে, কোনো ধরনের সবার জন্য সেম। জি, আমরা আবার আসবো আপনার কাছে। জি, একজন দর্শক যুক্ত আছেন। সুপ্রিয় দর্শক, আপনার শিশুর বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, এই যে আমার বাচ্চার বয়স 10 বছর। জি, সে বিছানায় পেশাব করে, এখনো বিছানায় পেশাব করে, রাতে 2-3 বার রাতে পেশাব করে। জি, মানে পেশাব করে ও লজ্জা পায়, তারপরে ও করে ফেলে, বুঝতেই পারে না। জি, ধন্যবাদ। আপনি যুক্ত ছেলে থাকুন বাচ্চা আমাদের না সঙ্গে। মেয়ে বাচ্চা? এটা ছেলে বাচ্চা না মেয়ে জি, বাচ্চা? ছেলে সন্তান সম্ভবত। জি, যে ভদ্রমহিলা যিনি প্রশ্ন করেছেন বলছেন যে হ্যাঁ। বয়স 10 বছর এবং উনার সন্তান 10 বছর হওয়ার পরও এখনো বিছনায় প্রস্রাব করছে, 2-3 বার করেই প্রস্রাব করছে। যদিও আজকে নবজাতকের অনুষ্ঠান, তবুও যেহেতু উনি আমি পরামর্শটা চেয়েছেন। নবজাতক করছেন এখনো পাই নাই, তো যা অসুবিধা নেই, এটা শিশু, আমার পড়াশোনার শিশুতেও পারে নবজাতকে। তো যেটা বলছে, আপনার বাচ্চা 10 বছর পরেও যদি বিছনায় প্রস্রাব করে থাকে, এটা আনইউজুয়াল। একটা বাচ্চা মানে যদি সেটা মেয়ে বাচ্চা হয়, 5 বছর পরে সে বিছনায় প্রস্রাবটা বন্ধ হওয়ার কথা, এবং 7 বছর বয়সে একটা ছেলে বাচ্চার বিছনায় প্রস্রাব বন্ধ হওয়ার কথা। এটা হচ্ছে নর্মাল। এখন এরপর থেকে যদি এক্সটেন্ডেড হয়, সেটা হচ্ছে অ্যাবনর্মাল। এখন কি কি কারণ হতে পারে? একটা হচ্ছে ওই বাচ্চাকে যদি খুব বেশি ভয় ভীতির মধ্যে রাখা হয়, তাহলে কিন্তু এটা হতে পারে। আমি জানি না ওই বাচ্চাকে খুব প্রেশারে থাকে কিনা, আন্ডার প্রেশার যদি থাকে, সেটা পড়াশোনার প্রেশার হতে পারে, পারিবারিক প্রেশার হতে পারে, বা স্বাস্থ্যগত কোনো মানে অসুস্থতা থাকতে পারে। এটা যেন না থাকে, প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে, প্রস্রাব বিছানায় করলে কোনোভাবেই তাকে বকা দেওয়া যাবে না। আমি কিন্তু কতগুলো স্টেটমেন্ট একে বলে যাচ্ছি, কোনোভাবেই তাকে বকা দেওয়া যাবে না। বরং একটা যদি ড্রাই নাইট যায়, তার মানে একদিন যদি প্রস্রাব না করে, তাকে পুরস্কৃত করতে হবে। তাকে বলে দিতে হবে, বাবা কালকে, আজকে প্রস্রাব না হলে কালকে তুমি নিশ্চয়ই এই জিনিসটা পাবে, যে জিনিসটা দেখাচ্ছ ওর খুব পছন্দের। সেটা ফুটবল হতে পারে, সেটা একটা খাওয়া হতে পারে, সেটা কোথাও বেড়ানো হতে পারে, এবং সেটা করতে হবে। এরপরের কথা হচ্ছে, ওনার যে বাচ্চা, যে এরপরেও যদি প্রস্রাব হয়ে যায়, তো বকা তো দেওয়া যাবে না বলছি। মায়ের কিছু ভূমিকা আছে। ওই বাচ্চাকে আর্লি বেডে নিতে হবে। সেটা কি? সেটা হয়তো 9টা বা 9:30টার ভিতরে রাতের খাবার শেষ করতে হবে। ওই সময় যে পানি খাবে, এরপরে আর পানি খাবে না। পানি না খেয়ে সে 10টার দিকে হয়তো ঘুমিয়ে গেল, ঘুমাতে দিতে হবে। ওই পরিবেশ তৈরি করতে হবে ওই ফ্যামিলিতে, ওই বাচ্চার জন্য হলেও করতে হবে। এবং আর্লি টু বেড, আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি আর নয়েজ। এই হেলদিটা বানানোর জন্য আমাদের সবার সে প্র্যাকটিস করা উচিত। যদি কোনো কারণে সমস্যা, ওই বাচ্চার জন্য হলেও করতে হবে। তারপর কি, বাচ্চাটা যখন ঘুমাতে গেল, ঘুমিয়ে গেল, মা বাবা যখন ঘুমাতে যাবেন, তখন ওকে একটু খুব যত্ন করে তুলে আর প্রস্রাব করায় নিতে হবে। তারপরে সে আবার যাবে। এরপরে যে আমাদের দেশের ট্র্যাডিশন আছে ফজরের নামাজ পড়া, এই নামাজের সময় বাবা মা উঠলে একটু আবার প্রস্রাব করায় নেবেন বাচ্চাকে তুলে, তারপরে সে আবার ঘুমিয়ে গেল। তো তারপরে সে নর্মাল। তাহলে 2 বার যদি প্রস্রাব করে, তাহলে আমাকে 2টাই কিন্তু আমি টাইম দিয়ে দিলাম। আচ্ছা, এরপরও যদি না হয়, আমাদের কতগুলো স্টেপ ওয়াইজ কিন্তু এই চিকিৎসাটা দিতে হয়। তাহলে প্রথমে বললাম যে তার সাথে খুব সদয় ব্যবহার করা। 2 নম্বর বলছি, তার এই হ্যাবিটটা, তার নর্মাল রিদমটা একটু চেঞ্জ করা। এরপরে যেটা, সেটা হচ্ছে আমরা এরপরে চিকিৎসায় সেখানে একটা বেল্ট লাগিয়ে রাখি। যখনই মানে এই বেল্টটা আমাদের দেশে এখন অ্যাভেলেবেল হয়েছে, এই বেল্টটা যখনই সে প্রস্রাব করবে, তখনই সাথে সাথে ভিজে গেলে বেল্টটা বেজে ওঠে, বাচ্চার সাথে সাথে ধুম করে লাফ দিয়ে উঠে তার প্রস্রাবটা বন্ধ করে সে ওয়াশরুমে চলে যায়, বেল্ট বেজে ওঠে। তাহলে সেটাও একটা পদ্ধতি আছে। এরপরেও যদি হয়ে থাকে, তো এর আগে আমার একটা দিন বলতে ভুল হয়েছে অবশ্য, বাচ্চাকে টোটালি একটা চেক আপ করা, যে তার কোনো ক্রনিক কিডনি ডিজিজ আছে কিনা বা ইউটিআই আছে কিনা, সেটা আইডেন্টিফাই করা। যদি থেকে থাকে, তার চিকিৎসাগুলো ঠিক হয়ে যাবে। সেটা যদি না হয়, তাহলে আমাদের এই ম্যানুভারগুলো করলে আমরা আশা করছি ওনার বাচ্চা সফল পাবেন। এটা তো মানে হয়ে যাবে। জি, ধন্যবাদ। আরো একজন দর্শক সম্ভবত যুক্ত আছেন। হ্যাঁ, সংযোগটি সম্ভবত বিচ্ছিন্ন হয়ে গেছে। জি,
আমরা একটু এই পর্যায়ে জানতে চাইবো যে নবজাতকের যে রোগগুলো হয় এর মধ্যে বেশ কমন হচ্ছে জন্ডিস। জন্ডিস অনেক সময় বাচ্চা হলুদা খুব জন্ডিস, বাচ্চা জন্ডিস, জন্মগ্রহণ করে, হুম, বাচ্চার শরীরটা অনেক হলুদ থাকে, হুম, এটা নিয়ে অভিভাবকরা অনেক চিন্তায় পড়ে যান। হুম, এই যে নবজাতকের জন্ডিস বা ফিজিওলজিক্যাল জন্ডিস যেটাই আমরা বলি, হুম। এই সম্বন্ধে একটু জানতে চাইছি এবং এতে কি করণীয়। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন বলেছেন। আমি আপনার নবজাতক রোগের ভিতরে এটা বলতে ভুলে গেছিলাম। এটা খুবই কমন। তার মানে হচ্ছে একটা নবজাতক বেবি যখন ডেলিভারি হয়, তার যদি সেটা যদি টার্ম বেবি, তার মানে কি যারা 37 সপ্তাহ মায়ের পেটে কমপ্লিট করেছে, 40 সপ্তাহের মধ্যে এরকম যদি জন্ম হয়, এটাকে আমরা টার্ম বেবি বলি। এরকম 100 টার্ম বেবি যদি ধরি, তার 60 জন বেবির কিন্তু ফিজিওলজিক্যাল জন্ডিস হবে। এবং ফিজিওলজিক্যাল বলতে বোঝায় নর্মাল, এটা কিন্তু আলাদা কোনো রোগ শোক না, এটা নর্মাল হতে হবে, হয় তাই হয়। যেমন আমার হাত আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, এটা নর্মাল ফিজিওলজি, ওটাও সেরকম। আচ্ছা, এরপরে আসি প্রিটার্ম বেবি, যারা আগে আগে ডেলিভারি হয়, তাদের জন্ডিসের নির্ভর করে কত মাত্রা সে প্রিম্যাচিউর, মানে যত বেশি প্রিম্যাচিউর তত বেশি সম্ভাবনা বেশি। তো অলমোস্ট 80%, অ্যাভারেজ 80% প্রিম্যাচিউর বেবির জন্ডিস হয়ে থাকে। তাহলে জন্ডিসটা অতি কমন একটা রোগের মধ্যে। এরপরে আসি মানে কি ভ্রান্ত ধারণা আছে বা কি চিকিৎসা হওয়া উচিত। ফিজিওলজিক্যাল জন্ডিস বলেছি, ফিজিওলজিক্যাল, এখানে কোনো কিছু চিকিৎসা লাগে না। শুধু মাকে বলতে, মা আপনি বুকের দুধ কন্টিনিউ করেন, অন্য কোনো খাবার দিবেন না। এটা সাধারণত শুরু হয় 2 থেকে 3 দিন বয়সে, পিকে ওঠে 4 থেকে 5 দিন বয়সে, তারপর ডিক্লাইন করে 7 দিন বয়সের মধ্যে। সাধারণত টার্ম বেবি আর প্রিটার্ম বেবি, আগে যারা ডেলিভারি হয়েছে তাদের অ্যাভারেজ 10 থেকে 12 দিনের মধ্যে এটা নর্মাল হয়ে চলে আসে। তাহলে এটা কোনো রোগ না, এটা কোনো ভয় পাওয়ার কারণ নেই। দ্বিতীয় গ্রুপ যারা, তাদের জন্ডিসটা মার রক্তের গ্রুপ, বাবার রক্তের গ্রুপের একটু যদি অ্যাবনর্মালিটি থাকে, তাহলে সেখানে কিন্তু জন্ডিস হতে পারে। এখানে মারও কোনো দোষ নাই, বাবারও কোনো দোষ নাই। এখানে সবাই দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আমি বলছি, শ্রদ্ধেয় জানাই বলছি, এখানে মায়েরও কোনো দোষ নাই, বাবারও দোষ নাই। এখানে জন্ডিসের মাত্রাটা অনেক বেশি হতে পারে। এটাকে আমরা প্যাথোলজিক্যাল জন্ডিস বলছি। তার চিকিৎসার জন্য অবশ্যই হসপিটালে যেতে হবে। তারপর আসি, ইনফেকশনের কারণেও জন্ডিস হতে পারে, ডিহাইড্রেশনের কারণে জন্ডিস হতে পারে। প্রথম কয়েকদিন বুকের দুধ কম পায়, তার জন্য একটু জন্ডিস হতে পারে। আবার আরেকটা আছে ব্রেস্ট মিল্ক জন্ডিস, যেটা 1-1.5 মাস পর্যন্ত জন্ডিস থাকে, সে কারণেও হতে পারে। তো আবার কিছু জন্ডিস আছে কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম বা কনজেনিটাল টর্স ইনফেকশন, এইসব কারণে জন্ডিস হতে পারে। সুতরাং জন্ডিস হলে যদি সেটা 10 দিন ক্রস করে, এটা অলওয়েজ প্যাথোলজিক্যাল। আবার যদি 1 দিন বয়সের মধ্যে জন্ডিস হয় 24 ঘন্টার মধ্যে, সেটাও প্যাথোলজিক্যাল। এইসব জন্ডিসের কারণে অবশ্যই ডক্টরের কাছে যেতে হবে এবং ডক্টরের আইডেন্টিফাই করে অ্যাকর্ডিংলি ম্যানেজমেন্ট দিবেন। একটা ভ্রান্ত ধারণা খুব বেশি যে না আমার বাচ্চা একটু হলুদ হয়েছে, ও নানি বলেছে যে ওটা রৌদ্রে দিলে ঠিক হয়ে যাবে। এই রৌদ্রের কনসেপশনটা কিন্তু শুদ্ধ না। রিসেন্ট স্টাডি বলছে এই রৌদ্রে দেওয়াটা উচিত নয়। কেন, কি হতে পারে রৌদ্রে দিলে? আমি যখন একটু বোঝানোর জন্য বলি, এক পর্যায়ে বলেই ফেলি, যখন বোঝানো একটু কঠিন হচ্ছে, যে আপনার বাচ্চা তো জ্বালানি কাঠ না, রৌদ্রে দিয়ে শুকাবেন। আসলে রৌদ্র দিলে কি হতে পারে, যে এখন হচ্ছে পৃথিবীর ওজোন স্তর কমে গেছে, আলট্রাভায়োলেট রেটা সহজে চলে আসছে। আমাদের স্কিন আর বাচ্চাদের স্কিন এক নয়, এর আগেই বলা হয়েছে। সহজে ওই আলট্রাভায়োলেট রেটা পেনিট্রেট করে ফিউচারে কিন্তু জেনেটিক্যাল অল্টার করে কিছু জেনেটিক্যাল ডিজিজ লাইক ক্যান্সার জাতীয় রোগের সম্ভাবনাও বেড়ে যায়। তো সুতরাং আমরা বলি যে রৌদ্রে দেওয়ার দরকার নেই। আরও একটুখানি ছোট্ট আমি বলার সুযোগ নিচ্ছি, আমি জানি আপনার বোধহয় সমস্যা হচ্ছে, সুযোগ নিচ্ছি। সেটা হচ্ছে, আপনি দেখেন শীত প্রধান দেশ যেখানে বরফ পড়ে, আবার আমাদের দেশ, আমরা নাকি একটু উষ্ণ দেশ, নাতিশীতোষ্ণ, খুবই ভালো জায়গা, আমাদের ভাগ্য ভালো, আল্লাহ তাআলা আমাদের এখানে সৃষ্টি করেছে। আমাদের এখানে আমরা রৌদ্রে দেওয়ার সুযোগ পাচ্ছি, যেখানে বরফ পড়ে সেখানে রৌদ্রের বাচ্চার সাথে তো বরফ হয়ে যাবে। সুতরাং এই ধারণাগুলো শুদ্ধ না। আমি মাদেরকে বলতে চাচ্ছি বা পরিবারের সবাইকে, দাদু নানু সবাইকে একটু বোঝানোর চেষ্টা করবেন, এই রৌদ্র দেওয়ার কনসেপশন থেকে এখন একটু বেরিয়ে আসতে হবে। মানে নর্মালি তো ভালো হয়ে যাবে, এটা তো চিকিৎসা লাগবে না। আর যাদের চিকিৎসা লাগবে তাদের রৌদ্রে দিলেও চিকিৎসা লাগবে, না দিলেও লাগবে, ওরগুলোর জন্য ডাক্তারের কাছে যেতে হবে, যেগুলো কারণ আমরা বলেছি। সেই জন্ডিসের মাত্রা কিন্তু অত বেশি নয়। জি, অনেক ধন্যবাদ। আজ অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে, সময় সংক্ষিপ্ত। তা আমাদের অনুষ্ঠানে এসে আমাদের সঙ্গে কথা বলার জন্য এবং দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। ধন্যবাদ চট্টগ্রাম টেলিভিশন, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র, এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শক শ্রোতা যারা কষ্ট করে শুনেছেন আমার কথা।
দেশ থেকে, দেশের বাইরে থেকে, যেখানে পরে হয়তো দেখবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকেন সবাই। সবার জন্য শুভকামনা রইল। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আবার ভিন্ন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, থাকুন নিরাপদে। আল্লাহ হাফিজ।